প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্লাসে আমরা শিখব অধ্যায় অনুপাত ও সমানুপাত সম্পর্কে। তোমাদের দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে জানার জন্য অবশ্যই তোমাদের অনুপাত কি আর সমানুপাত কি জানতে হবে। তাহলে চলো শুরু করি। এই ক্লাসে আমরা দুই ধরনের অনুপাত শিখব, একটা হচ্ছে বহুরাশিক অনুপাত আর একটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। দেখো, প্রথমে হচ্ছে বহুরাশিক অনুপাত। তাহলে বহুরাশিক অনুপাত আসলে কেমন? ধরো তোমাদের ঘরে একটা বাক্স আছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এখন ধরো সেই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 8। একটা বাক্সর দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 8। এখন একে আমরা বহুরাশিক অনুপাত বানাবো কিভাবে? দেখো, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত সমান 15 বলে ইষ্ট 15:10:8। দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আমরা একটা অনুপাত তৈরি করেছি। এই অনুপাতটির নাম হচ্ছে বহুরাশিক অনুপাত। তাহলে বহুরাশিক অনুপাত কাকে বলে? 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। এখানে কয়টা আছে? 1, 2, 3টা আছে না? সেজন্য বলা হচ্ছে 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। বহুরাশিক অনুপাত হতে হলে কমপক্ষে 3টা হওয়াই লাগবে। ঠিক বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো আমরা ধারাবাহিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো ধারাবাহিক অনুপাতটা আসলে কেমন হয়? দেখো, আমি এখানে লিখলাম পুত্র ও পিতার বয়সের অনুপাত 15:45। আবার লিখলাম পিতা ও মায়ের বয়সের অনুপাত 45:35। তাহলে এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো, এখানে পিতা ছিল 2 বার। পিতা ছিল কয়বার? 2 বার। 2 বারই পিতার বয়স কি একই না? একই রকম। যখন এই একরকম হবে তখন আমরা এটাকে ধারাবাহিক অনুপাত বলবো। কিভাবে? তাহলে 3টা যদি আমরা একসাথে লিখি যে পুত্র, পিতা ও মায়ের বয়সের অনুপাত সমান দিয়ে আমরা লিখব, প্রথমে আছে পুত্র। তাহলে পুত্র কত? 15 কারণ পিতা কিন্তু 2 জায়গায় আছে, 2 জায়গায় কি 45, তার মানে এক জায়গায় লিখব 45। এবার মায়ের বয়স কত ছিল? 35। এই যে এখানে যে আমরা রাশি পাইলাম না, এটা থেকে যে রাশি আমরা এখানে পাইলাম এই রাশিকেই বলা হচ্ছে ধারাবাহিক অনুপাত। তো চলো এখন আমরা বইয়ের 1 নম্বর উদাহরণটা করি। উদাহরণ 1-এ দেখো একটা অঙ্ক দেওয়া আছে 7:5 এবং 8:9 দুটি অনুপাত, এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো ধারাবাহিক অনুপাতটা আমরা কিভাবে বের করি। যেখানে লিখলাম হচ্ছে প্রথম অনুপাত 7:5, এখানে লিখলাম দ্বিতীয় অনুপাত 8:9। এখন আমাদের কি এই দুইটা একরকম বানাতে হবে। তাহলে একরকম বানাবো কিভাবে? এটা কিন্তু খুব সহজ। কি করবা? দেখো, দ্বিতীয় অনুপাতে যে প্রথমে থাকবে না, এইটা দিয়ে উপরের এই দুইটা সংখ্যাকে গুণ করে দিতে হবে। উপরের এই দুইটা সংখ্যাকে গুণ করে দিতে হবে। তাহলে কিভাবে? দেখো, এই 7-এর সাথে একবার 8 গুণ করব আর 5-এর সাথেও একবার
8 গুণ করব। তাহলে গুণ করা শেষ। এবার নিচেরটা যখন করব, নিচেরটাকেও আমরা উপরের এই 5 দিয়ে, এই যেখানে যে 5 আছে না, এই 5 দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে 8 গুণ 5, 9 গুণ 5। তাহলে কত হয় দেখো, 7 8 56 ইস্টু 5 8 40। আবার দেখো 5 8 40 ইস্টু 5 9 45। এখন দেখো তো এখানে এই দুইটা কি একরকম হয়েছে? এই যে একরকম হলো না, এই একরকম হওয়াকে আমরা কি ধারাবাহিক অনুপাত বলবো। তাই লিখব অনুপাত দুইটির ধারাবাহিক অনুপাত সমান, প্রথমে লিখব 56, এবার ইস্টু দিয়ে দেখো এখানে 40 দুই জায়গায় আছে না, এক জায়গাটা লিখব, মানে একটা লিখব, দুইটা আছে একটা লিখব। এবার ইস্টু 45। তাহলে এইটাই হচ্ছে ধারাবাহিক অনুপাত। আচ্ছা, এবার শিখবো হচ্ছে সমানুপাত। সমানুপাত কি? যে দুইটা অনুপাতই সমান। সমানুপাত হচ্ছে দুইটা অনুপাতই সমান। কিভাবে? আমরা একটা উদাহরণের মাধ্যমে জানি। দেখো এখানে আমি প্রথমে লিখলাম যে 10:15। এবার সমান দিয়ে লিখলাম 40:60। তাহলে এইটা সমানুপাত নাকি সমানুপাত না, কিভাবে বুঝবো? আচ্ছা দেখো তো, এটাকে কি আমরা ভাঙতে পারি, আরও ছোট করতে পারি? ছোট করলে কি 10কে আমরা কয় দিয়ে ভাঙতে পারি? 5 দিয়ে। 15কে আমরা 5 দিয়ে ভাঙতে পারি। তাহলে দেখো তো 5 দুখানি 10 আর 3 5 15। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাচ্ছি? 2:3, মানে 5 দিয়ে এটাকে ভাগ করলাম। এবার এইটাকে আমরা সর্বোচ্চ কত দিয়ে ভাগ করতে পারি? দেখো এটাকে আমরা 20 দিয়ে ভাগ করতে পারি। তার মানে 20 দুখানি 40 আর 3 20, 3 20 হচ্ছে 60। দেখো তো এখানে দুইটার অনুপাতে এক না? এই ধরনের অনুপাতগুলো যখন এক হবে তখন এই অনুপাতকে আমরা সমানুপাত বলবো। এই অনুপাতকে কি বলবো? সমানুপাত। তবে সমানুপাতে 4টা রাশি থাকে। কয়টা রাশি? 4টা রাশি থাকে। কিভাবে 4টা রাশি লিখতে হয় দেখো, লিখতে হবে যে প্রথম রাশি ইষ্ট দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইষ্ট চতুর্থ রাশি। এখন ইষ্ট থাকলে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। কিভাবে? এইভাবে যে প্রথম রাশি, এই দাগটাকে কিন্তু আমরা ভাগ বলি, বাই দ্বিতীয় রাশি, বাই আকারে লিখলাম। আবার এখানে লিখতে পারি তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। এখন দেখো এখান থেকে আমরা একটা সূত্র পাবো। কিভাবে? সূত্রটা হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। হ্যাঁ, এটা কিন্তু কি সূত্র। আমাদের অঙ্ক করার সময় এই সূত্রটা কিন্তু কাজে লাগবে। কখন লাগবে? ধরো এখানে মোট 4টা রাশি দেওয়া আছে না, এখানে 3টা রাশি দেওয়া আছে, আরেকটা রাশি বের করতে হবে। 4টার মধ্যে 3টা রাশি দেওয়া আছে, আরেকটা রাশি বের করতে হবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা এখন দেখো এখানে আমরা যে সূত্রটা পাইলাম, এই সূত্রটা কিন্তু একটা নাম দিয়েছে। কি নাম দিয়েছে? ত্রৈররাশিক। এখন দেখো এখানে যে দুইটা খণ্ডে ভাগ হয়ে গেল না, এই দুইটা খণ্ডে ভাগ হয়ে যাওয়ায় এই প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এই দুইটা রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি। কি রাশি? প্রান্তীয় রাশি। আর দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে, দ্বিতীয় তৃতীয় রাশি এই দুইটাকে আমরা বলবো হচ্ছে মধ্য রাশি।
কারণ দেখো প্রথম রাশি প্রথমে থাকে, চতুর্থ রাশি সবার শেষে থাকে, আর দ্বিতীয় এবং তৃতীয় রাশি এই দুইটা কিন্তু মাঝখানে থাকে, এই জন্যই নাম দিয়েছে মধ্য রাশি। আর এই দুইটা যেহেতু প্রথম আর শেষে থাকে তাই এই দুইটার নাম দিয়েছে প্রান্তীয় রাশি। কিভাবে এই সূত্রটা ব্যবহার করে 2 নম্বর উদাহরণটা করা যায়। আচ্ছা 2 নম্বর উদাহরণটা দেখো, এখানে 3টা রাশি দেওয়া আছে আর চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে হবে, তার মানে চতুর্থ রাশিটা নির্ণয় করতে হবে। তো এইটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে একটু আগে একটা সূত্রের কথা বললাম না, এই সূত্রটা ব্যবহার করতে হবে। তার মানে এখানে যে মানগুলো আমরা লিখি, প্রথম রাশি কত, প্রথম রাশি 3, দ্বিতীয় রাশি 7, দ্বিতীয় রাশি 6, তৃতীয় রাশি 7। চতুর্থ রাশি কিন্তু জানি না, তাহলে চতুর্থ রাশি আমরা বের করব। তো এটা লিখবো আমরা জানি। তো আমরা জানি সূত্রটা লিখবো, সূত্রটা কি ছিল, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এখন আমরা এখানে বা ব্যবহার করব। বা কেন ব্যবহার করব, যখন মাঝখানে সমান চিহ্ন হবে তখন আমরা প্রথমে বা ব্যবহার করব। প্রথম রাশি কত দেখো, প্রথম রাশি আছে 3, তাই লিখলাম 3 গুণ চতুর্থ রাশি কি আছে, নেই, চতুর্থ রাশি লিখে দিলাম। এবার দ্বিতীয় রাশি আছে 6 গুণ তৃতীয় রাশি হচ্ছে 7। এবার দেখো তৃতীয় রাশি এই 3 আর চতুর্থ রাশি কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। গুণ অবস্থায় থাকলে এই 3টাকে যখন আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করব, গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় হবে। তাই লিখব চতুর্থ রাশি সমান, আমরা এই দাগটাকেও ভাগ বলি, উপরে হবে 6 গুণ 7 আর এই 3 হবে নিচে। 3 দিয়ে 6কে কেটে দিলাম, 3 দুখানি 6। এখন দেখো চতুর্থ রাশি কত হচ্ছে, চতুর্থ রাশি কত হচ্ছে, 7 দুখানি 14। এই দুইটা গুণ করলে কত, 7 দুখানি 14। চতুর্থ রাশি কিন্তু আমরা পেয়ে গেলাম। 3 নম্বর উদাহরণটা দেখো, 3 নম্বরে লেখা আছে 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। যখনই দেখবা যে 3টা রাশি দেওয়া আছে আর একটা রাশি বের করতে বলছে, তখনই আমরা ওই সূত্রটা ব্যবহার করে মানটা বের করব। তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি কত, প্রথম রাশি 8, তারপরে দ্বিতীয় রাশি 7। এখন দেখো এখানে তৃতীয় রাশি বের করতে বলছে, তার মানে এটা কি তৃতীয় রাশি, এটা কত রাশি, চতুর্থ রাশি। চতুর্থ রাশি সমান 14। এবার আমরা জানি দিয়ে সেই সূত্রটা লিখে দেব। আমরা জানি প্রথম, ঠিক আগের মতো বা দেব, বা ব্যবহার করব কেন, ভিতরে দেখো একটা সমান চিহ্ন আছে। অঙ্কের মধ্যে যদি কখনো সমান চিহ্ন থাকে তাহলে প্রথমে বা ব্যবহার করব। প্রথম রাশি কত, 8, 8 গুণ চতুর্থ রাশি কত, 14, তাহলে 8 গুণ 14 সমান দ্বিতীয় রাশি 7, আর তৃতীয় রাশির খবর কিন্তু আমরা জানি না। এবার দেখব কত হয়। আচ্ছা এবার একটা কাজ করবো, যেহেতু তৃতীয় রাশি এইদিকে আছে তাই এটাকে আমরা একটু ঘোরায় লিখলাম, এটা আমরা একটু ঘোরায় লিখলাম। এবার কি করব, এই যে 7 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে কি হবে, গুণ অবস্থায় থাকলে এইভাবে দাগ দিয়ে নিচে দিয়ে দিতে হবে ভাগ অবস্থায়, এটাকেও কিন্তু ভাগ বলে। এবং 7 দিয়ে 14কে ভাগ করলে কত হয়, 2। এখন দেখো তৃতীয় রাশি কত হচ্ছে, তৃতীয় রাশি সমান 8 দুখানি 16, তাহলে তৃতীয় রাশি কত, 16। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।